আজকের নিটোল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই দুর্যোগের দিনে এই বিষয়ে কথা বলতে চাই এবং সঙ্গত কারণেই এই বিষয়ের সাথে কানেক্টেড দুজন ব্যক্তিত্ব আমাদের সাথে যোগ দেবেন। একজন অতিথি ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে আছেন, তাকে পরিচয় করে দেব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সাবেক পরিচালক এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রেরও পরিচালকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শাহ আলম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও একজন অতিথি আমাদের সাথে যোগ দেবেন, প্রফেসর ডক্টর গিয়াস ইউ আহসান, উপাচার্যের দায়িত্বে আছেন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমাদের সাথে আলোচনায় যোগ দেবেন। প্রথমে শাহ আলম স্যার, আপনাকে দিয়ে শুরু করব। আমরা মূলত প্রত্যেকেই খোঁজখবরগুলো জেনেছি এই যে রেমাল সম্পর্কে গণমাধ্যমের তথ্য উপাত্ত থেকে। তারপরেও একজন এক্সপার্ট হিসেবে এক্সপার্ট ওপিনিয়ন আপনার কাছ থেকে নিতে চাই যে আমাদের এই ধরনের ক্ষেত্রে সক্ষমতা বা আপনি যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আবহাওয়া অধিদপ্তরগুলোর স্কোপ অফ ওয়ার্ক কী থাকে, কিভাবে সেই জনগণকে তথ্যপত্রগুলো জানানো হয়, সেগুলো সম্পর্কে যদি দর্শকদেরকে একটু প্রথমে বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সাইক্লোন সম্পর্কে অনেক তথ্য আমরা দিলে তো কোনো লাভ নাই। এখন হচ্ছে সাইক্লোন হয় একটু আমাদের দেশে এপ্রিল মে মাস সাইক্লোনের মাস এবং নভেম্বর ডিসেম্বর সাইক্লোনের মাস। কারণটা হচ্ছে কি, সাইক্লোন হয় সাগর থেকে। সাগরে পানি যখন গরম হয় তখন এই সাইক্লোন তৈরি হয়। তো নভেম্বর মাসের দিকে আমাদের দেশে দক্ষিণ গোলার্ধ থেকে সূর্য উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, তখন ওভারহেড থাকে সাগরের ভিতরে। আবার এপ্রিল মে মাসেও উত্তর গোলার্ধের দিকে চলে আসে যখন সূর্য, তখন এপ্রিল মে মাসে ওভারহেড থাকে সাগরের উপরে। তো এখন একটা জায়গায় যখন টেম্পারেচার অনেক বেশি হয় তখন সেখানে ইভাপোরেশন হতে থাকে। ইভাপোরেশন হলে সাইক্লোন আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় লো ফর্ম করলে সেখানে বাতাস আর চারদিক থেকে আসতে হয়। তো ওই বাতাস যখন ঘুরতে থাকে তা ঘূর্ণন একটা গতি তৈরি হয়। ঘূর্ণন গতি হইলে আমরা লো প্রেশার বলি। লো প্রেশার থেকে ডিপ্রেশন পর্যন্ত যায়, সাইক্লোন হয়, সিভিয়ার সাইক্লোন হয়, ধাপে ধাপে হয়। তা আমি যে মূল জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাইক্লোন হলে আমাদেরকে প্রথমত আমরা বে অফ বেঙ্গলের যে জায়গাগুলি, এটা সাধারণ আন্দামান সি থেকেই আরম্ভ হয়। আন্দামান সিতে যখন হয় তখন এটা আস্তে আস্তে নর্থ ওয়েস্টে টার্ন করে। নর্থের একটু টার্ন করার অনেক কারণ আছে। সেটা হলো যে আমরা একটা ফোর্স আছে, সেই ফোর্সের কারণে নর্থে টিল্টেড হয়। হ্যাঁ, কোরিয়ালিস ফোর্স নামে এটা ফোর্সটা বলি। আর নর্মালি ওয়েস্ট থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাওয়ার কথা এটা। তো কোরিয়ালিস ফোর্সে একটু নর্থে টার্ন করে দেয়। টার্ন করলে নর্থের দিকে উপরের দিকে উঠতে থাকে, মানে আমাদের দেশের দিকে আগাতে থাকে। তো এটা মাঝামাঝি অবস্থায় যখন আসে তখন ওয়েস্টার্লি উইন্ড পায়। আপার উইন্ড কিন্তু উপরে পশ্চিমা বাতাস, পশ্চিম দক্ষিণ পশ্চিম বাতাস, এরকম বাতাস পায়। এইবারের সাইক্লোনটা সেটা হয়েছে এমন জায়গা হয়েছে, আন্দামানে হয় না, এটা আরও নর্থ বেতে এসে তৈরি হয়েছে। কেন্দ্রবিন্দু কোথায় ছিল যদি দর্শকদের হয়তো? নর্থ বের ভিতরে। এটা প্রায় ধরো 800 কিলোমিটার দূরে প্রথম করেছে। সাইক্লোন ডিপ্রেশন, লো প্রেশার এগুলি ছিল। সাইক্লোন হচ্ছে উপকূলের বেশ কাছাকাছি এসে, যার জন্য গতকালকের একদিনের ভিতরে এই সাইক্লোন তৈরি হওয়ার পরে ল্যান্ডে উঠে গেছে। তো এটা উপকূলের কাছে এসে সাইক্লোন হওয়ার কারণ আছে কতগুলি। প্রথমত কথা হইলো যে আমরা যে সাইক্লোনগুলি হয়, এই সাইক্লোনগুলি 5-6 দিন ধরে যদি সাগরের ভিতর 3 দিন 4 দিন সাইক্লোন থাকে, সেই সাইক্লোন খুব সিভিয়ার হয়। তাই এবারের সাইক্লোনটা অত সিভিয়ার হয়নি এই জন্য যে এটা সাগরের ভিতর বেশি সময় থেকে ল্যান্ডে চলে আসছে। সাগরে যে টাইম ছিল সে ডিপ্রেশন আকারে ছিল, সে ওখানে ঘূর্ণন গতি আকারে থাকতেছে। এরপরে উপকূলের কাছাকাছি এসে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি এসে যে সাইক্লোনের রূপ নেওয়া আরম্ভ করেছে। যেমন 200 কিলোমিটারের মধ্যে সাইক্লোন তৈরি হয়েছে। তো সাইক্লোন তৈরি হওয়ার পরে সাইক্লোন ল্যান্ডের দিকে উঠে আসছে, মানে নর্দালি উঠে আসছে সোজা বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গা। রায়মঙ্গল রিভার, আপনারা নাম শুনতে পারেন, বলেশ্বর নদী, রায়মঙ্গল রিভার, এইসব জায়গার উপর দিয়ে চলে আসছে। এটা তো উপরে উঠে গেছে। এখন যে আজকের যে বাতাসটা হচ্ছে ঢাকাতেও, সেটা হচ্ছে এটা ল্যান্ডে উঠে আসছে। উঠে আসার পর এটা কিছুটা দুর্বল হয়েছে। দুর্বল হইলেও ডিপ্রেশন আকারে, ডিপ্রেশনও উইন্ড স্পিড অনেক হয়, 50-60 কিলোমিটারও বাতাস থাকে ডিপ্রেশনে। তো এই উইন্ড স্পিড কিছুদিন সাস্টেইন করে 1-2 দিন স্যার না, 1-2 দিন যদি সিভিয়ার হইতো সাইক্লোন তাহলে সাস্টেন করতো না, মানে আজকের সারা দিনের মধ্যে এটা শেষ হয়ে যেত।
বাতাস সাথে যদি বৃষ্টি শেষ হয়ে যেত, কিন্তু এটা দুর্বল থাকায় এটা আরো একদিন বেশি লাগবে, কারণ ও যেতে হইলে ওকে বৃষ্টিপাত দিয়ে যেতে হবে, নরমাল হয়ে যেতে হবে, বৃষ্টি না হলে। এমনিতে দর্শকদের হয়তো কিউরিওসিটি থাকতে পারে এই যে নামকরণের ব্যাপারগুলো, যে নামটা আমরা নামকরণের ব্যাপারে নাম আসলে তৈরি করা আছে, আমরা আমাদের স্কাপ প্যানেল আছে, প্যানেল বোর্ডে এটা তৈরি করেছে, নাম দেওয়া আছে সব দেশের, প্রতি দেশের 4টা করে নাম দেওয়া হয়, অ্যাডভান্সে দেওয়া থাকে, অ্যাডভান্স দেওয়া আছে, এগুলাই আপনার এইটার পরেরটাও দেওয়া আছে, পরেরটাও দেওয়া আছে। তো এভাবে স্কাপ প্যানেলের যখন হয় তখন এগুলি তৈরি করা হয়, তো ওই হিসাবে নাম দেওয়া হয়। নাম প্রতিটি দেশ 4টি করে নাম দেয়, 4টা করে নাম দেয়। এখন আমাদের 8টা প্রায় 32টা কান্ট্রি, 32টা নাম পাওয়া যায়। এটা যখন শেষ হয়ে যায় আবার নতুন করে দিবে। এখন কান্ট্রি ওয়াইজ কখন কোনটা আছে সিরিয়ালি তার কান্ট্রি সেই হিসাবে পাওয়া যাচ্ছে, এটুকুই মৌলিক। তো আপনি আরো বলবেন স্যার, আমরা এই একটি তথ্যচিত্র, একটা প্রতিবেদন আমরা গণমাধ্যম থেকে নিয়েছি, সেটি একটু উচ্ছ্বাস সম্পর্কে আমরা একটু দেখে আবার আলোচনায় ফিরছি, দর্শকরাও হয়তো সেখানে কিছু তথ্যপত্র পাবেন। আসুন দেখা যাক। রবিবার দিনভর শক্তি সঞ্চয়ের পর বাংলাদেশ উপকূলে রাতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত আনে উপকূলে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর সহ নানান স্থাপনা, ভেঙে যায় বেড়িবাঁধ। মধ্যরাতে জোয়ার রেমালকে আরও শক্তিশালীতে পরিণত করে। এতে বরগুনার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন স্থানে নদী ও সাগরের পানিতে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ভেসে যায় হাজার হাজার চিংড়ি ঘের। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 111 কিলোমিটার। স্থানীয়রা বলছে দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথমেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে জনপদে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটে অনেকের। রেমালের আগ্রাসন থেকে বাঁচতে দেশের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেয় 8 লাখের বেশি মানুষ। এছাড়া গবাদি পশুকে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। সরকারি কর্মকর্তারা বলছে মানুষজন আগেভাগে আশ্রয় কেন্দ্রে আসায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আর আবহাওয়া অফিস বলছে দুর্যোগের সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে তেমন কোনো প্রভাব পড়েনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত সাতক্ষীরা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে 12 জনের মৃত্যু হয়েছে ও মংলায় ট্রলার ডুবে 2 জন নিখোঁজ রয়েছে। আমরা একটা প্রতিবেদন দেখলাম আমাদের রিপোর্টার তৈরি করা, এবং কিছু তথ্যপত্র স্যার আপনি যেগুলো বলছিলেন, যে একটা হচ্ছে ক্ষতির পরিমাণ, জনমানুষের ক্ষতি, যেমন বিভিন্ন জেলায় 12 জনের মৃত্যুর খবর, বাঁধ ভেঙে যাওয়া, প্রায় 8.5 লাখ লোক এখন পানিবন্দী। বিশেষ করে পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী 3 জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, আর বাকিগুলোতে প্রভাব আছে, সাতক্ষীরা, ভোলা সেগুলো তো আছে। কিন্তু স্যার এই যে যেটি জানতে চাইছি, যে একটি ঘটনা ঘটে যাওয়ার পরে যে ম্যানেজমেন্টের জিনিসটাকে ম্যানেজ করা, সেই ক্ষেত্রে কি কি প্রস্তুতি প্রয়োজন বলে মনে হয় আপনার কাছে স্যার? মূলত সাইক্লোন তৈরি, তাই সাইক্লোন আসবে সেই হিসাব করলে তো চলবে না। সাইক্লোন হবে এটা ধরে নিতে হবে, সবসময় সাইক্লোন হবে, এবং হয়নি এমন কোনো সময়ও নেই যে প্রতি বছরই কোনো না কোনো সময় সাইক্লোন হয়, হয়তো সিভিয়ার হয়, ডিপ্রেশন হয়। তো আমাদের তৈরি হইতে হবে এভাবে। আমরা সবসময় বলে আসছি, সকলকেই বলতেছি, যারা উপকূলে থাকে তাদের কিন্তু এটা লোল্যান্ডে থাকে, তাদের ল্যান্ড এত নিচু যে আপনি 5 ফিট পানির কথা বলে না, তার ঘর বাড়ি তলিয়ে যাবে 5 ফিটই। হ্যাঁ, সে পানির লেভেলে থাকে, সি লেভেলে থাকে তারা। তো আবার কিছু লোক থাকে ভেরিবাদের বার্ড সেটে, মানে আর এক সাইড, যে সাইডে সাগরের দিক, সেখানে তো পানি অটোমেটিক পানি আসে। তো এইগুলোর জন্য আমাদের স্থাপনাগুলি অনেক সুন্দর করতে হবে, ভেরিবাদগুলি খুব ভালো করে করতে হবে। ভেরিবাদ যদি সুন্দর করে করতে পারে, তৈরি করে, তাহলে আমরা কিছু উপকৃত হব। আর একটা হলো যে সাইক্লোন এটা সাগর থেকে, এটা খুব সিভিয়ার কিছু না হইলেও 100 কিলোমিটার বাতাসে সাস্টেন করার মতো ঘরবাড়ি উপকূলে খুব কম থাকে। তারপর পানি সাগর থেকে আসলে মাছের ঘের চলে যায়, বাঁধ ভেঙে যায়। বাঁধগুলি রিপেয়ার করে তো আর হবে না, বাঁধগুলিকে কনস্ট্যান্টলি রিপেয়ার করতে হবে সবসময়।
মানে আপনি যে কোনো জায়গায় একটু সমস্যা দেখা দিলে সেটা রিপেয়ার করতে পারেন। ঝড় আসবে সেই দিন মাটি কাটে রিপেয়ার করে কোনো লাভ নাই, কারণ সমুদ্রের পানির যে ঢেউ থাকে এটা একটা বাঁধকে ভেঙে দিতে তার 2 সেকেন্ডও সময় লাগবে না। বড় একটা ঢেউ আমরা একটা বিরতিতে যাব, তার আগে স্যার আমরা দেখলাম গণমাধ্যমে এবার একটা ইতিবাচক দিক, জনগণ সাইক্লোন সেন্টারগুলোতে যাচ্ছেন, মানে অনেক সময় যেতে চায় না, রিলাক্টেন্ট থাকে, এবার কিন্তু তারা সিগন্যালগুলোকে ফলো করে যাচ্ছেন, আমরা দেখলাম সেখানে। না, সাইক্লোন সেন্টার তো যেতে হবে, যাওয়ার জন্য মানে এখানে অনেক সংস্থা, সব গভর্নমেন্টের বহু অর্গানাইজেশনের কাজ করে, সিপিপি ভলান্টিয়ার আছে, গভর্নমেন্টের ইউনিয়ন কাউন্সিল থেকে আরম্ভ করে সবাই আছে, ইউনো আছে, তারপর ডিসি মনিটরিং করে, তো এরা সবাই মনিটরিং করে। এখানে যেতে হবে, যেতে না পারলে আপনি যে সমস্ত লোলাইং এরিয়ায় মানুষ বসবাস করে তারকে যদি আমি উঠাইয়া না নেই তাহলে সে পানিতে ভেসে যেতে পারে। হ্যাঁ, এখন লাকিলি অনেক সময় হয় কি, ধরেন এই বাতাসেও আপনি 10 ফিট পানি হইতে পারতো, হ্যাঁ, কোনো কোনো জায়গায় তাও হয়ও, এবং যদি কম হয় সেজন্য তারা বেঁচে যেতেছে, তাদের গবাদি পশু টিকে যাচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় একটু আরো 2 ফিট পানি বেশি হলে তো আমি ভাষায় নিয়ে যেত, তাই না? তো এখানে আমাদের সবসময় মাথায় থাকতে হবে, দুর্যোগ মন্ত্রণালয়ের থাকতে হবে, জনগণের থাকবে, ও লোকাল লেভেলেও সবার থাকতে হবে, এটা যে আমাদের এই সাইক্লোন যদি আসে তাহলে আমাদের এই ক্ষতি হতে পারে, ক্ষতির জন্য আমাদের এই প্রস্তুতি রাখতে হবে। প্রথমত ভেরিবাদকে সব স্ট্রং করতে হবে। স্যার, বাকি আলাপগুলো আমরা একটা বিরতির পরে এসে করতে চাই, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথে সেই পর্যন্ত অনুষ্ঠানে থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপে আবারও ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে ইতিমধ্যে দুজন অতিথি স্টুডিওতে আছেন। এই মুহূর্তে প্রথমে দুজনকে পরিচয় করে দিচ্ছি আরও একবার। আমার ডান দিকেই প্রফেসর ডক্টর গিয়াসিও আহসান, ক্যানাডিয়ান ইউনিভার্সিটির অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্বে আছেন, এবং এর আগে আমাদের প্রথম রাউন্ডের কথা বলেছেন মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক। ডক্টর আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত ঠিক আগের মতোই আরও একটি প্রতিবেদন দেখে আমাদের এক্সপার্টদের কাছে যাব আলোচনায়। আসুন সেই আরেকটি প্রতিবেদন দেখা যাক এই মুহূর্তে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা, প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশঙ্কা তুলনায় আগেভাগেই ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বাতাসের তোড়ে এসব এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে 27টি গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাগেরহাটের বলেশ্বর, পানগছি, খাসিয়াখালী ও দরাটানা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে শরণখোলা ও মোড়লগঞ্জে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটে 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকুব, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। চট্টগ্রামে রেমালের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, এতে করে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারে বঙ্গোপসাগরে জোয়ারে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, এতে পানি বন্ধ হয়ে পড়েছে হাজারো মানুষ। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কালো অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরও একটি প্রতিবেদন আমাদের রিপোর্টারদের করা। মূলত স্যার, এখানে কিছুটা ক্ষতির চিত্র, মানুষের দুর্ভোগ, জলবন্দী মানুষের কথাই বলা হয়েছে, যেটি আমরা আলাপ করেছি। আমি ডক্টর গিয়াসউদ্দিন আহসান আপনার কাছে যেতে চাই। এই যে মানুষের এই রেমালের তাণ্ডব এবং দুর্ভোগের চিত্র আমরা দেখলাম, আমাদের সক্ষমতা কতটুকু আছে এবং এর আফটার ম্যাথ, মূলত স্যার এটা হেলথ রিস্ক কী বা কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আপনি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আরও অন্যান্য জায়গায় এক্সপার্ট হিসেবে ছিলেন, সেই অ্যাঙ্গেলে যদি আমাদেরকে একটু বলেন স্যার। আপনাকে ধন্যবাদ। প্রথমেই এই দুর্যোগে আক্রান্ত সকল মানুষের সুস্বাস্থ্য ও শুভ কামনা করে শুরু করছি। আপনার প্রতিবেদনে যতটুকু উঠে আসছে
তাতে অত্যন্ত পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছে যে এই দুর্যোগে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবন, স্বাস্থ্য এবং তাদের জীবন পরিচালনার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটুকু দেখতে পেলাম, হয়তো আরও ব্যাপকভাবে অনুসন্ধানের পরে আরও বেরিয়ে আসবে। তাতে আপাতত মনে হচ্ছে যে মানুষের যে দুর্ভোগ, যারা এখনও যাদের জীবন চলে যায় নাই, যারা মৃত্যুবরণ করে নাই, যারা বেঁচে আছে, তাদের জন্য এখন সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো যেমন স্বাস্থ্য বিভাগের জরুরি তৎপরতা নেওয়ার দরকার, যে তাদের খাবার পানির এবং স্বাস্থ্য বিষয়ক যে ব্যাপারগুলো সেগুলো দেখার। খাদ্য বিভাগের, খাদ্য অধিদপ্তরের উচিত তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে, এই পরিস্থিতিতে তো তাদের খাবারেরও একটা সমস্যা হবে, সেগুলোর দিকে লক্ষ্য রাখা। এখন স্বাস্থ্যর ব্যাপারগুলোকে লক্ষ্য করতে গেলে যারা এই দুর্যোগে আক্রান্ত হয়েছে, বিশেষ করে এই ধরনের দুর্যোগে যে কিছু ইনজুরি এত মারাত্মক হয়, বিশেষ করে তাদের হেড ইনজুরি বা ব্রেইনের ইনজুরি, স্পাইনাল কর্ডের ইনজুরি, তাদের রক্তনালী হয়তো কেউ কেটে গেছে, ছিঁড়ে গেছে। তো এই জরুরি আমার মনে হয় স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে যে কন্ট্রোল রুম আছে তারা এই খবর নিয়ে, সেখানে আমার বিশ্বাস ইতিমধ্যে সিভিল সার্জনের নেতৃত্বে বিভিন্ন টিম চলে গেছে এবং সেই টিম কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থা এবং তাদেরকে সুচিকিৎসার আওতায় নিয়ে আসবে। এখন এই যে জলাবদ্ধতা দেখতে পেলাম, যেটা এই জলাবদ্ধতা এবং ওখানে যে বিদ্যুৎ যদি না থাকে, অনেক জায়গাতেই নেই, পানির ফ্লোর কারণে ইলেকট্রিসিটি বন্ধ আছে, ইলেকট্রিসিটিও থাকার কথা না। তার মানে তাদের স্বাভাবিক জীবন যে কারণগুলোতে বিঘ্নিত হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারগুলো যত দ্রুততম সময়ে কাটিয়ে ওঠা যায়। তারপরে তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেটার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো নিশ্চয়ই কার্যকরী পদক্ষেপ নিবে। একটা প্রশ্ন একটু রাখতে চাই, সেটি হচ্ছে শাহ আলম স্যারও বলেছেন, আরও বলবেন যে এই জলাবদ্ধ মানুষের যারা বা ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে অতীতে দেখা গেছে যে একটা সিগন্যাল সিস্টেমকে তারা লক্ষ্য করে, যেটা চূড়ান্ত ঘোষণা না আসলে সাইক্লোন সেন্টারগুলো তারা যেতে চায় না। তো অনেক সময় তাদেরকে সেখানে নেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো সাইক্লোন সেন্টারগুলোতে যখন এই স্যার পানিবন্দী মানুষগুলো যাচ্ছে, সেখানকার হেলথ হাইজিন বা চ্যালেঞ্জেসগুলি কিভাবে সাপোর্ট দেওয়া হয়? বিশেষ করে তারা তো একটা সেন্টারের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যাকচুয়ালি ওই সেন্টারের মধ্যে যে মানুষের যে ঘনত্ব, সেটা স্বাভাবিক ঘনত্বের চেয়ে অনেক গুণ বেশি থাকে। সেই কারণে সেই জায়গার বিশেষ করে পয় নিষ্কাশন এবং তাদের যে হাইজিনিক কন্ডিশন, সেইটার উপর অত্যন্ত গুরুত্ব না দিলে সেইখান থেকে কিন্তু ডায়রিয়া সহ অনেক সোয়াচে অসুখ ছড়িয়ে পড়ে। অনেক সময় সেখানে ফুড পয়জনিং, সেখানে ধরেন ভাইরাল ইনফেকশন, সেখানে সোয়াচি ইনফেকশনের বিভিন্ন জিনিসগুলো ছড়িয়ে পড়তে পারে। তো সেই জায়গাটাতে লক্ষ্য রাখা উচিত এবং সেই জায়গাটাতে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল ডাক্তার সার্বক্ষণিক নিয়োজিত থাকা, এইটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ। আচ্ছা স্যার, আরও আমরা ফিরবো। শাহ আলম স্যার, আপনার কাছে আসি। একটা পর্যায়ে প্রথম দিকে আলোচনা আপনি বলেছিলেন যে এই জাতীয় দুর্যোগের সাধারণত যেই কারণগুলি সেটা বলেছেন, প্লাস এটি কিছুটা নদী বা সমুদ্র লেভেলে অবস্থান করার পরে যখন ল্যান্ডে আসে তখন তার আক্রমণ এক ধরনের থাকে। তো এবার দেখা যাচ্ছে যে দমকা বাতাসের প্রচণ্ড পরিমাণটি বেশি এবং এর ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, গাছপালা পড়ে যাচ্ছে, এরকম ধরনের দেখা যাচ্ছে অনেক। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে দমকা বাতাসগুলি আমরা এখন দেখতেছি বিভিন্ন এলাকায়, এটা ল্যান্ডে। আমরা গতকালকে ছিলাম সাইক্লোন নিয়ে। সাইক্লোন সাগর থেকে ল্যান্ডে উঠবে এই ভয়তে আমাদের সাইক্লোন কখন হিট করবে, কোন এলাকায় হিট করবে, এটা আমরা মনিটর করতেছিলাম যে সাইক্লোনটা বাংলাদেশের
কোস্টে হিট করবে, এই টাইমে করবে, এত স্পিড নিয়ে করবে, 100 কিলোমিটার বা 110-20 কিলোমিটার এরকম, এটা আমরা বলেছি। কিন্তু ল্যান্ডে ওঠার পরে ক্ষতিগ্রস্তটা আরও বেশি হচ্ছে, এই জন্য ল্যান্ড উপকূল তো ক্ষতি করলই, তারপর যখন ল্যান্ডে এসে এখনও যেশোরের কাছাকাছি ডিপ্রেশন আকারে আছে, ডিপ্রেশনের উইন্ড স্পিডও অনেক, যেন 50 কিলোমিটার বাতাস যদি বইতে থাকে একটা না, সে সব গাছপালা পড়ে যাবে, ইলেকট্রিসিটির সব সমস্যা তৈরি হতে হবে, ইলেকট্রিসিটির লাইন ছিঁড়ে যেতে পারে, এবং সেখানে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হবে। যখন যশোরের কাছে আছে অবস্থান, এখন যশোর থেকে নর্থে সরে আসছে, যশোর ছিল দুপুর পর্যন্ত, এখন তো রাত্র আরও কিছু এগিয়ে গেছে এবং দুর্বল হচ্ছে ক্রমান্বয়ে। তা সবচেয়ে হচ্ছে যে আপনি পানি হবে, বৃষ্টি যখন সাইক্লোন একটু থাকে, যে সাইক্লোন সিভিয়ার সাইক্লোন ল্যান্ডে যখন আসে তখন তার গতি খুব বেশি থাকে, এজন্য সাইক্লোন 24 ঘন্টার মধ্যেই সাইক্লোনটা ল্যান্ড পরিষ্কার করে ফেলে, ল্যান্ড থেকে সরে যায়, মানে অন্য দিকে চলে যায়, বাংলাদেশ পার হয়ে চলে যেত। কিন্তু যে সাইক্লোনগুলি ছোট আকারে থাকে এগুলি ল্যান্ডে পার হইতে অনেক সময় লাগে, যার জন্য বেশি সময়, যাই হোক তবুও ভালো যে বাতাস বেশি হয়নি। আপনি যেটা বলছেন স্যার, বৃষ্টি প্রচুর হওয়ার পরই এটা দুর্বল হয়ে যায়, প্রচুর হয়ে দুর্বল হবে, বৃষ্টি ছাড়া এটা দুর্বল হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, আপনি যে বাতাসটা এটা ঘুরতেছে এভাবে যখন ঘুরে তখন সব দিক থেকে সে একটা জায়গায় থাকে, এরপর আস্তে আস্তে সে মুভ করে একটু একটু করে, কিন্তু ওখানে বৃষ্টি হয়, প্রচুর মেঘমালা নিয়ে আসে। আপনি সাগরের মধ্যে দেখবেন অনেক, যখন আসছে তখন অনেক মেঘ নিয়ে আসছে। আমরা গতকালকে সকাল থেকে ঢাকা পর্যন্ত মেঘাচ্ছন্ন দেখেছি, তারপরে বিকালের দিকে উপকূলের কাছে যখন আসছে তখন বৃষ্টি হওয়া আরম্ভ করছে। এখানে আরও কতগুলি জিনিস আছে সাইক্লোনের। প্রথমত হয়তো সাইক্লোনের ব্যান্ড হয়, ব্যান্ড হলে একটা ব্যান্ড খুলে যেতে পারে, মানে চলে যায়। যেমন ভোলাতে ফার্স্ট হিট করেছে, কিন্তু সাইক্লোন থেকে ছিঁড়ে আসা যে ব্যান্ডটা, মেঘের সারিটা, সেটা এসে ভোলার এই এলাকায় হিট করেছে। কিন্তু পিছনের যেটা রয়েছে সেটা হলো সাইক্লোনের এই সাইক্লোন সন্ধ্যার দিকে উপকূলের কাছে চলে আসছে খুলনা বরাবর, এটা ইন্ডিয়া খুলনা এই বরাবরই, যেখানে হিট করা রায়মঙ্গল রিভার বরাবর এটা হয়ে থাকে বেশিরভাগ, আর না হয় ইস্টে যখন সরে আসে তখন মেঘনা স্ট্রেট দিয়ে ঢুকে আসে, এটা মেঘনা নদীর দিয়ে হয়। তা আমাদের দেশে যে সাইক্লোন মেঘনা নদী দিয়ে হয় সেটা সিভিয়ারও বেশি থাকে, প্লাস এটার হয়, ক্ষতি হয় বেশি জায়গায়, কারণ সারা বাংলাদেশ পায়, অঞ্চলটা বাংলাদেশ সারা বাংলাদেশ পায়। মেঘনা যখন মেঘনা হইয়া যখন আসে তখন সারা বাংলাদেশ পায়, যেমন ভোলা টোলা সেন্টার যদি হয় সারা বাংলাদেশ। যেটির কারণেই কি সেই 70-এর বন্যাতে, 70-এর বন্যায় এটা হচ্ছে এখন মেঘনার উপর দিয়ে চলে আসছে, আসার কারণে 91 সাইক্লোনটা একটু ইস্টে সরে গেছে, এটা চিটাগাং এর উপর দিয়ে আসছে, লক্ষাধিক মানুষ মারা গেছে সেখানে, 5 লক্ষ লোক মারা গেছে, আর 91-এ 1,38,000 লোক মারা গেছে। ও 91 সাইক্লোনও অনেক সিভিয়ার সাইক্লোন ছিল এবং 225 কিলোমিটার বাতাস হয়েছে। এমনকি আপনি তেলের ট্যাঙ্কার ইতে উঠাই নিয়ে আসছে, ল্যান্ডে উঠাই নিয়ে আসছে, তেলের ট্যাঙ্কার বড় বড় জাহাজ হামজাকে ছিঁড়ে চিটাগাং এর নদীর মধ্যে গিয়ে ওই ব্রিজটা ভেঙে ফেলছে। হ্যাঁ, ওই ব্রিজটা কিন্তু ওই মেঘনা দিয়ে আসার কারণে না, ওটা চট্টগ্রাম ওই কর্ণফুলির দিয়ে উঠছে। আর মেঘনায় যেটা উঠছে সেটা 70 সাইক্লোন, ওটা তো ভোলা থেকে এই অঞ্চল সম্পূর্ণটা নষ্ট করে ফেলছে। এটাই হয় আর কি। তো সাইক্লোন, সিভিয়ার সাইক্লোন যখন হয় তখন ক্ষতি অনেক বেশি হয়, কিন্তু অল্প সময়ের ভিতরে পাস করে যায়। কিন্তু দুর্বল সাইক্লোনগুলি ল্যান্ডে অনেকক্ষণ বৃষ্টি হয়, এতে আমাদের দেশে যে বাতাসটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা কালকের ছাড়া শেষ হবে না। এটি কি নিয়ে স্যার আমরা যখন একটু কথা বলছিলাম প্রথম রাউন্ডে, জনাব আহসান স্যার আপনার কাছে আসি, জনাব শাহ আলম স্যার বলেছেন যে বন্যা, সাইক্লোন এগুলো প্রতিনিয়ত ঘটনা হবেই, এবং বেশ কিছু সাইক্লোন, বন্যার অ্যাডভান্স কিছু নামও চিহ্নিত করা হয়েছে, 4টি করে নাম প্রতিটি দেশের, সেভাবে করে স্টক করা আছে। তার মানে হচ্ছে স্যার এগুলির প্রস্তুতি কিছুটা আগে থেকেই নিতে হয়, হয়তো সাডেনলি এগুলো আসে, কিন্তু আমাদের মধ্যে আপনি কিছু হেলথ হাইজিন নিয়ে কথা বলেছেন, আর কি কি উদ্যোগ এই মুহূর্তে নেওয়া প্রয়োজন বলে মনে হয়? হলো দেখেন, আমরা একটা মেডিকেল সায়েন্সের টেক্সট বুক এটা আমরা পাবলিশ করেছি। এই ধরনের অনেক প্রকাশনা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছে। এটা হয়তো টেক্সট বুক রিসার্চ ফাইন্ডিংসের উপর ভিত্তি করে আসছে। এটা আপনার কপি আপনাদের জন্য আনছি। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি, এই ধরনের দুর্যোগে ঝুঁকিটা কাদের জন্য সবচেয়ে বেশি? প্রথম আসেন যাদের নাকি হার্ট ডিজিজ আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, যারা নাকি অত্যন্ত ভালনারেবল গ্রুপ, এই ধরনের ট্রেস সিচুয়েশনে
তারা কিন্তু Stress নিতে পারে না এই যারা। ট্রেসটাকে অ্যাবজর্ব করতে পারে না, ওকে যার জন্য ধরেন শেল্টারে গেলেও তাদের মধ্যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর নারী বড় শিশুর কারণটা ব্যাপার হলো আছে, স্যার, জি। নারী শিশুর তো অবশ্যই ব্যাপার আছে। আমি এই রিস্ক গ্রুপটা রেড অ্যালার্ট যাদের জন্য জি স্যার তাদের কথা বলছি। এখন এরা কিন্তু হাতের মধ্যে ওষুধও নিয়ে নাই এবং ওই ধরনের ট্রেস সিচুয়েশনে তখন এইটা এক্সট্রিম লেভেলে যেয়ে তাদের অনেকগুলো তো দুর্ঘটনা প্রয়োজনীয় ওষুধপত্র নিয়েও যেতে পারে না যেতে পারে না। তো এর জন্য এই ধরনের ওয়ার্নিং যখন আমাদের আবহাওয়া বিভাগ আবহাওয়া অধিদপ্তর খুব একুরেটলি কিন্তু দিচ্ছে, জি। ওয়ার্ল্ড ওয়াইডেই দিচ্ছে, এবং সমস্ত মিডিয়া বিশেষ করে এই যে আপনার বিবিসি সিএনএন কিন্তু এই 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 সাইক্লোন নিয়ে Weather অনেক forecast। আগের থেকে ফোরকাস্ট করতেছিল। তাহলে এই এখন স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্য সহকারী প্রতি 5,000 লোকের জন্য কিন্তু সরকার একটা সুব্যবস্থা করে রাখছে। এখন ওই লোকগুলাকে কিন্তু আগের থেকে সচেতন করে উইথ প্রিপারেশন তাদেরকে সেফ জোনে নিয়ে আসা উচিত। আর অ্যাকর্ডিংলি ধরেন মা ও শিশুর কথা বলেছেন, মা ও শিশু তাদের জন্য এই ধরনের ব্যবস্থা স্বাস্থ্য বিভাগ থেকে রাখা উচিত। এখন আমাদের জন্য আরেকটা ভালো ব্যাপার হলো সরকারের পাশাপাশি কিন্তু অনেক এনজিও কাজ করে। বেসরকারি সংস্থা দরকার একটু কোঅর্ডিনেটেড ওয়ার্ক, একটা প্রি প্ল্যানিং, একটা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ আগের থেকেই দরকার। তাইলে বিভিন্ন রকমের বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে পারে। স্যার এর পাশাপাশি আপনি একটা জায়গায় বলেছেন যে আমাদের প্রচুর ভলান্টিয়ার বিশেষ করে রেড ক্রসের বা আরো অন্য সংগঠনের এরাও মাঠে নেমে হেল্প করছে। জি স্যার ভলান্টিয়ার এটা আপনারা মানে হয়তো সিপিপি ভলান্টিয়ার নামে পরিচিত তারা, জি স্যার সাইক্লোন প্রিপারেটনেস প্রোগ্রাম। এটা অ্যাকচুয়ালি প্রথম ছিল এটা ইর সাথে ওই যে হেলথের হচ্ছিল, পরবর্তী পর্যায়ে জাতীয় রেড ক্রিসেন্ট যেটা Red Crescent, ক্রিসেন্টের সাথে ছিল, এটা পরবর্তী পর্যায়ে একটা বড় ধরনের একটা অর্গানাইজেশন এটা চলতেছে। এর 68,000 ভলান্টিয়ার আছে, এটা 68,000 এবং এটা ক্রমান্বয়ে এটা বাড়ে। এটা লোকাল লেভেলে অটোমেটিক্যালি বছরে বছরে লোক যোগদান করে যে সাইক্লোন আসলে তারা কিছু করবে মানুষের জন্য। এটা বিভিন্ন অঞ্চল ভেদে সব অঞ্চলই করা আছে। সাইক্লোন বেল্টে বেশি, বেল্টগুলোতে মূলত সাইক্লোন বেল্টটা বেশি। আর এখানে এমনিতে সব কিছু তৈরি, কোনো কিছু তৈরি নাই তা নয়। গভর্নমেন্টের সাইক্লোন আরম্ভ হইলে মনিটরিংয়ের হেড হয়েছে প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী হইলো, তার সাথে হয় মিটিং হয়, মিটিংয়ে সে উপস্থিত না থাকলেও তারটা অটো করা হয়, সে হইলো চিফ এইটার। তারপরে হলো মিনিস্টার আছে, তারপর সচিব আছেন, তারপর যতগুলি মন্ত্রণালয় জড়িত সবাইকে এখানে মিটিংয়ে ডাকা হয়। আপনারা দেখবেন সাইক্লোনের সময় এই মিটিংয়ে সবাই যান এবং সবাইকে সেইভাবে বলা হয় যে আপনারা এই কাজ করবেন। কোঅর্ডিনেশন মিটিং হয়, সেখানে সবাইকে বলা হয় এবং সবাই কাজগুলি করে না তা নয়, কাজগুলি করে। কিন্তু সাইক্লোনের টাইম কম, এখানে কিন্তু কত দ্রুত কিছু করা যাচ্ছে না। প্লাস হলো যে একটা জিনিস হলো যে আপনি এখন একটা সাইক্লোন হয়ে গেছে, এখন টিম তো পরে কাজ করতে হবে, আগে গিয়ে তো বসে থাকবে না কেউ। এইভাবে কাজগুলি হচ্ছে র্যাপিডলি। এই জায়গাটাতে আমি একটা জিনিস, বিভিন্ন দেশে এই দুর্যোগগুলো বাংলাদেশের মডেল কিন্তু অনেক দেশে ইউজ করে, কিন্তু বাইরের দেশের ভালো এক্সাম্পলগুলো কিন্তু আমরা ইউজ করি না। ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো, 105টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজগুলো, এইখান থেকে যে স্টুডেন্ট ক্লাবগুলো, হ্যাঁ আপনি জানেন ক্লাবগুলোর সাথে এই যে তারা কিন্তু ট্রেন্ড, তাদেরকে কিন্তু সংস্থা ট্রেনিং করে। ধরেন আজকে যে হাতিরঝিলে আসতে যে ধরনের দুর্যোগ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আমরা বসে আছি অনেক লোক, এবং এখানে কিন্তু রোগীও আছে। তাহলে এই যে একটা গাছকে সরাতে 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। এখানে এই যে এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আছে, আমার বিশ্ববিদ্যালয় আছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেখানে কিন্তু আমাদের এই যে ক্লাবগুলো আছে, ভলান্টিয়ার আছে। তাহলে এই যে কর্তৃপক্ষের যে এই জিনিসটাকে যে অ্যাকচুয়ালি অপারেশনালাইজ করতে হবে, সেই জায়গাটাতে, এবং সরকারেরও আছে, পুলিশ বিভাগ আছে, আনসার বিভাগ, আনসার ফায়ার সার্ভিস, ইভেন দরকার হলে মিলিটারি বিভাগকে কাজে লাগাইতে পারে। কিন্তু মানুষের দুর্ভোগ তো হওয়ার কথা না, এটা একটু চিন্তা করে আগে থেকে কিন্তু এগুলো রেডি করে এটাকে কোঅর্ডিনেট করা। স্যার এই যে 68,000 ভলান্টিয়ার এই উপকূলের বেল্টগুলোতে আছে,
এটিকে কি আরো ইনক্রিজ করার উদ্যোগ আছে বা কিভাবে করা যায়? এটা ওনাদের অর্গানাইজেশন বাড়াতে পারবে কিনা সেটা আমি জানি না, তবে 68,000 ভলান্টিয়ার অনেক ভলান্টিয়ার, এটা একেবারে কম না। তাছাড়া ইয়ারলি এটা ইনক্রিজ নিজেরাই করে, লোকাল লেভেলে তাদের একটা সম্মান এটা আছে। কি বিডিআরসিএস থেকে কোঅর্ডিনেট করছে এটা? না না, কার কথা? এটা রেড ক্রিসেন্ট এরিয়ার করে, এরা সিপিপি ভলান্টিয়ার বলা হয় কোস্টাল। কিন্তু 68,000-এর সীমাবদ্ধ থাকবে কেন? না, বাড়তে পারবে, এটা সীমাবদ্ধ না, প্রায় বাড়ে। তাহলে এটা তো বাড়তে পারে, যেটা আপনি বলেছেন তো অত না, প্রাইভেট বা সরকারি এখানে আমাদের এটা বলা হয় আমাদের ইয়াং পপুলেশন কে এটা যে লার্নিং এর ভিতরে আমাদের এই যে কমিউনিটি সার্ভিস কি করতেছে যে বন্যা হয় যখন, সেই ক্ষেত্রে কিছু ভলান্টিয়ার করার জন্য তারা চেষ্টা করতেছে। সাইক্লোনে তো কোস্টাল বেল্ট, নর্থার্ন বেল্টটাতে বন্যা হয়, এটার জন্য কিছু ভলান্টিয়ার তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং এই ক্ষেত্রে স্যার ওই স্থানীয় জেলাগুলোকে প্রাধান্য দেওয়া হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, না সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও আরো প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় না, লোকালি এটা করা হয়, ইউনিয়ন কাউন্সিল থেকে তৈরি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্লাব আছে, স্যার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে পারে এবং এটা সুশিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি নিশ্চয়ই আমরা এই যে হিউম্যানিটেরিয়ান ফিলিংসটা রাখতে চাই যে যারা ভলান্টারিলি অ্যাক্টিভলি আসতে চায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষেত্রে যোগ দিতে পারে। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আজকে আলোচনায়, আশা করি দর্শক আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও নিটল টাটা মাই টিভি সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ, আমাদের সাথে আজকে দুজন অতিথি স্টুডিওতে আছেন। প্রথমেই প্রফেসর ডক্টর গিয়াস ইউ আহসান, ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্যের দায়িত্বে আছেন, এবং জনাব শাহ আলম, সাবেক পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আমরা বিরতিতে যাবার আগে যেই আলাপগুলো করেছি কিছুটা সেগুলোকে একটা র্যাপ আপ করতে চাই, সামনের দিনের কিছু চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়। শাহ আলম স্যার, আপনার কাছে আসি বিশেষ করে সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটি, যে এরকম দুর্যোগ কিংবা সাইক্লোন প্রতিনিয়তই বাংলাদেশের উপরে আসছে, তো ইনস্ট্যান্ট কিছু উদ্যোগ থাকে আমাদের সরকারি বেসরকারি, যেটা আপনি বললেন সবাই মিলে আমরা করছি কোঅর্ডিনেটেড ওয়েতে, কিন্তু এর পাশাপাশি কিছু কাজ আছে যেগুলো আমাদের ধরা যাক অ্যাডভান্স চিন্তা করে করা, ধরা যাক সামনে বাজেট আসছে, কোন ধরনের কাজগুলো মনে হয় আগেই কিছু প্ল্যান করে রাখা উচিত যেগুলো এক ধরনের কাজে লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা অ্যাকচুয়ালি সবসময় বলে আসছি আমাদের ভেরিবাদগুলি স্ট্রং করতে হবে, এবং সাতক্ষীরা অঞ্চলে মাটি নেই, মাটি পাওয়া যায় না ভালো, সেখানে দরকার বোধে কংক্রিট ঢালাই করে ভেরিবাদ করতে হবে। হ্যাঁ, 1 কিলোমিটার 1 বছরে করতে পারলেও পরের বছর আর 1 কিলোমিটার করে এভাবে আগাইতে পারবে। আমি তো বহু বছর ধরে এই কথাই বলছি, কিন্তু সাতক্ষীরা অঞ্চলে ওই মাটি দিয়েই করা হয়। কালকেরও দেখেছেন আপনারা সাতক্ষীরার লোকজন মাটি দিচ্ছে, তো এই মাটি থাকবে না, নিজেরাও মাটি দিচ্ছে, এই মাটি থাকবে না। এই মাটি সমুদ্রের ঢেউ আসলে এই মাটি টিকতে পারবে না, 10 মিনিটের মধ্যে এই মাটি সব নিয়ে যাবে, এটা হবে না। এখানে বালু সহ মাটি দিতে হবে, যে মাটি দিয়ে রাস্তাটা করতে হবে, করলে ওই ভেরিবাদটা টিকে যাবে। আর একটা ভেরিবাদ যদি আমরা টিকাতে পারি তাহলে সাতক্ষীরা অঞ্চলে অনেক সম্পদ আছে আমাদের, যেমন ফিশারিজ একটা বিরাট সম্পদ সেখানে, হ্যাঁ, তারপর ল্যান্ডগুলো, চিংড়ির ঘের, হ্যাঁ, সেগুলো আমরা রক্ষা করতে পারবো। এখন যদি আমি ঠিকভাবে না করতে পারি তাহলে এইটা মাঝে মাঝে পানি এসে প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন, যে মানুষ বিপদে পড়লে কি দিয়ে বাদ দেবে, ওটা বাদ দিলে হবে না, বাদ দিতে হবে গভর্নমেন্টের এবং লোকাল লেভেলের লোক সহ বাঁধটা তৈরি করতে হবে। এটা একদিনেও পারবে না, টাকা লাগবে বাঁধ তৈরি করতে, এবং বাঁধটা স্ট্রং করে তৈরি করতে হবে। যেমন 60 সালে যে বাঁধটা করেছিল খেপুপাড়া অঞ্চলে, সেই বাঁধটার কিন্তু সেই বাঁধটার উপরে রিপেয়ার করা হচ্ছে, তো ও বাঁধটাকে আরও স্ট্রং করতে পারে। খেপুপাড়া অঞ্চলে কিন্তু বাঁধ ভাঙে না সাধারণত, সে পানি যদি উপচে পড়ে সেটা অন্য জিনিস, কিন্তু বাঁধটা উঁচু করতে হবে, তাহলে এগুলোই করতে হবে। গভর্নমেন্ট চেষ্টা করতেছে, কিন্তু মানে সবগুলি কাজ সমন্বয় করতে পারছে না। হ্যাঁ, সমন্বয় করতে পারলে এই সমস্যাগুলি সমাধান হবে, এবং আমাদের যে ভলান্টিয়ার আছে তাতে আমাদের সাইক্লোন প্রোগ্রামের কোনো সমস্যা হচ্ছে না। সাইক্লোন হলে তো ক্ষতি হবে, এটা তো কিছু করার নেই। আমার একটা ঝড় আসলে সে বাড়িঘর উড়ে নিয়ে যেতে পারে, পানি এসে মাছ নিয়ে যেতে পারে, এগুলোই হতে পারে, কিন্তু আমার একটা প্রিপারেশন থাকতে হবে যে আমার এই ঘেরটা যদি এত উঁচু হয় তাহলে এই পানিটা তলাইবে না, এবং ভেরিবাদটা যদি উঁচু হয় তা পানি আসবে না। এটা আমাদেরকে লোকাল লেভেলে হিসাব করে এটা করে নিতে হবে। এটা করতে পারলে, আপনি বললেন যে কিছু লোক ভীতির কারণে নিজেরাই
ঝাঁপিয়ে পড়ে কাজ করতে চায় তাদেরকেও ইনক্লুড করে কিভাবে সেটা আগে ইনক্লুড করে না, এখন ইনক্লুড করছে। ঝড়ের সময় ইনক্লুড করে তো কোনো লাভ নাই, ঝড়ের দিন আর কি হবে। এর আগে ইনক্লুড করতে ওরা যদি মানে লোকাল লেভেলে যদি ওইরকম মনিটর করে নিয়ে যায় যে আপনাদের এই বাঁধগুলি আমরা করে দেবো, আপনাদের 50 জন লোক দিতে হবে, ওই লোকরা করে দেবে, না দেওয়ার কথা নয়, দিবে, কিন্তু ওইভাবে মনিটর করতে পারছে না হয়তো। ওরা তো গভর্নমেন্ট লেভেলে টাকা দিচ্ছে, মাটি কাটছে, কন্ট্রাক্টর করছে, কন্ট্রাক্টর তো আর হচ্ছে না, সে বলে আমি কন্ট্রাক্টর, আমি যেরকম করি এরকমই বেঁধে দিতে হবে, ওটাকে মনিটর করতে হবে, তাহলে এই বেড়িবাঁধগুলি টিকে যাবে। বেড়িবাঁধ টিকে গেলে আমাদের এই প্রবলেমগুলো সলভ হবে। আবারও ফিরছি স্যার, বিশেষ করে প্রফেসর আহসান স্যার, আপনি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আইডিআরসি এবং অন্যান্য অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠানেরও পরামর্শক ছিলেন, বাংলাদেশের সরকারের পাশাপাশি অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, রেড ক্রস, তারপরে কেয়ার থেকে শুরু করে আরও অনেকে, যারাও কাজ করার জন্য মাঠে থাকে। সরকারি এবং বেসরকারি কোঅর্ডিনেশনগুলো কিভাবে সম্ভব? অবশ্যই, অত্যন্ত চমৎকার কোশ্চেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা শুধু এই দুর্যোগ ব্যবস্থাপনায় না, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনায় প্রধান ঘাটতিটাই হলো কোঅর্ডিনেশন অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, সেইটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এখন এই যে দাতা সংস্থা, এনজিও, সরকারি উদ্যোগ, আপনার এখানে কিন্তু কর্মী জনবলের অভাব নাই, এবং ইনফ্যাক্ট সেইটার আপনার ফান্ডিং প্রভিশনের অভাব নাই, কিন্তু এইটাকে কোঅর্ডিনেশন করে একটা টেকসই প্রযুক্তি, একটা প্রিপারেটরি ওয়ার্ক, আমাদের যে বিজ্ঞ বক্তা যেটা বললেন যে বেড়িবাঁধের ব্যাপারে যে ইস্যুটা, হ্যাঁ, সেটা কেন বালি দিয়ে হবে? এটা তো এই যে আমাদের সমবায় সমিতি, এটা তো বাংলাদেশের শুরু থেকে বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। এই সমিতির মাধ্যমে এগুলো হবে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, যেগুলো আমরা বিদেশে গেলে দেখতে পাই। ওখানেও তো হয়, ওখানে তো বেড়িবাঁধ এইভাবে ভাঙে না, ওইটা একদম সুন্দর করে করা। আপনি মালয়েশিয়ার আশেপাশের রাস্তাগুলো দেখেন, পাহাড়ের পাশে দেখেন, হ্যাঁ, একটি বালির থোকাও তো পড়ে না। সমস্যাগুলো অলরেডি চিহ্নিত, সেগুলোতে তো নিশ্চয়ই সারা বছর ধরে কাজ করা যায়। এখন এই যে রেড ক্রিসেন্ট, এই যে এনজিও, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা তো কাজ করতে চায়। এখন এইটাকে তো গভর্নমেন্টের দায়িত্বটাই হলো ওই এলাকার যে গভর্নমেন্টের প্রধান নির্বাহী, এটা ডিসি সাহেব হইতে পারে বা ওনার নিচের কেউ হতে পারে, উনি উদ্যোগ নিয়ে তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা করতে হবে, যেটার মধ্যে অ্যাডভান্স টেকনোলজি থাকবে, যেটা অ্যাডাপ্টেবিলিটি থাকবে। যেমন স্যার একটা উদাহরণ স্যারই বললেন যে খেপুপাড়া অঞ্চলের ওই বাঁধটি, সেটি পটুয়াখালী জেলায় পড়ে, তো সেই জেলার তো একটা কাজ হচ্ছে বছরের কর্মপরিকল্পনার মধ্যে সেটিকে রাখা। এক্স্যাক্টলি। আমি কি এরকম আরেকটি দুর্যোগ আসা পর্যন্ত ওয়েট করব? না, সেটাই তো, দুর্যোগ তো ওভার টাইম এটা আসবেই। দিস ইজ নট দি লাস্ট ওয়ান। আমরা একটা দুর্যোগের সবচেয়ে ভার্নারেবল এলাকায় অ্যালোকেটেড, শুধু এই সাইক্লোন, ফ্লাডিং এগুলো না, আর্থকোয়েকের জন্য। তো সেইটার প্রস্তুতি তো আগের থেকে নিয়ে আমাদেরকে রেডি থাকতে হবে। সেটাই স্যার। স্যার, শাহরুখ স্যারের কাছে আসি। আমরা একটা তথ্য পেলাম আমাদের নিউজ রুম থেকে যে প্রায় 38 লক্ষ লোক পানিবন্দী এবং অলরেডি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, যেটি ক্রমশই বাড়ছে। তার মানে এটি ক্ষতির পরিমাণ কিন্তু স্যার বেড়ে যাচ্ছে, এবং আপনি যেটা বলেছেন যে কিছু কাজ দ্রুত করা এবং কিছু কাজ আছে যে সাইক্লোন সরে গেলে করা, সারা বছর ধরে করা, এরকম কিছু আরো কিছু পরামর্শ স্যার। না, আমরা সবাইকেই বলছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও মনিটর করে এবং সবাইকে নির্দেশ দেওয়া আছে, অনেকগুলি 30টা অর্গানাইজেশন জড়িত, সবাই এই কাজগুলি করে। কিন্তু এটা একটা টাইম আছে যে আপনি সাইক্লোনের পরবর্তী পর্যায়ে কি করবেন, সাইক্লোন যখন থাকে না তখন কি করবেন, এটাও দেওয়া আছে। এইগুলোই আমাদের যদি ঠিকভাবে স্ট্যান্ডিং অর্ডারই আছে একটা, সেই অর্ডার যদি আমরা ফলো করি তাহলে করতে পারবো। আমাদের কিন্তু স্যার বলেছেন টাকার অভাব হবে না, একটা এনজিও আছে, তারা করে দিতে পারবে, কিন্তু মনিটর করার জন্য লোক লাগবে এবং টাইমলি করতে হবে। আমি এখন মে মাসে যদি বেড়িবাঁধ বাঁধি, সে বেড়িবাঁধ থাকবে না, বেড়িবাঁধ বাঁধতে হবে ডিসেম্বর মাসে, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে, মার্চের আগেই বেঁধে ফেলতে হবে, তাহলে টিকবে। এখন যদি আমি টাকা পাই মে মাসে, তাহলে মে মাসে, জুন মাসে বাঁধবো, সব বেড়িবাঁধ ভেঙে যাবে। এটা মানে সবকিছুই সীমা রেখে আমাদের কাজগুলি করতে হবে। আমরা যে অবস্থায়
আমরা অত্যন্ত খারাপ অবস্থা থেকে আল্লাহর রহমতে আমরা ভালোর দিকে যাচ্ছি। আমরা যদি নিজেরা কাজ করি, সুন্দরভাবে করি, আমরা যদি চেষ্টা করি, তা আমাদের কোনো কাজে ঠেক হবে না, কেন আমাদের পপুলেশন অনেক বেশি। আমরা যদি বাদে সবাইকে বলি, সব লোক বাদতে যাবে। আমরা শুধু মনিটর করে সুন্দর করে এটা কি দিয়ে বাদটা বাদলে থাকবে। মানুষ বিপদের মুহূর্তে ভলান্টারিলি অনেকেই হেল্প করতে চায়। ভলান্টিয়ারের কাজ যেহেতু করে, তা কি দিয়ে আমরা বাদটা বাদবো এরকম। আমরা এক সময় যখন গাছ লাগাইতে বলছি, গাছের চারা দেয়নি, যখন চারা দিয়েছি তখন গাছ কিন্তু সবাই লাগাচ্ছে। এখন মাছ চাষ করতে বলছি, তখন প্রথম দিতে পারি নাই, বীজ দিতে পারি না, মাছের বাচ্চা দিতে পারি নাই, এখন দিতে পারছি। আমরা সবাই মাছ চাষ করে, তাই না? আপনি যখন এইগুলো দিতে পারেন, হ্যাঁ এটা উদ্বুদ্ধ করতে হবে। গরু চাষ করা একই উদ্বুদ্ধ, অনেক উন্নতি হয়েছে। আমরা তো না হলে আমরা এতগুলি লোক খেয়ে পরে আছি, এটা তো অত সহজ কথা নয়। একটা পর্যায়ে আহসান স্যার বলেছিলেন যে শুধু স্বাস্থ্যগত বা অর্থনৈতিক নয়, যারা কৃষিজীবী তাদের কৃষিতে ক্ষতি হয়েছে বড় ধরনের, তাদের জীবিকার একটা চ্যালেঞ্জ আছে। তারপরে যারা এই পানিবন্দী 38 লক্ষ মানুষ, তাদের পার্সোনাল, তারপরে নিজেদের ঘরগুলিতে ফিরে যাওয়ার প্রয়োজনে কিন্তু সেগুলোকে আবার রেনোভেট করতে হবে ঘরগুলো। এই প্রসঙ্গে কিছু স্যার আপনার? অবশ্যই। এখন প্রত্যেক দেশের নাগরিকেরই কিছু নাগরিকের কিছু মূল মানে অধিকার রয়ে গেছে। এখন এই ধরনের যারা এগুলাতে ভিকটিম, আপনার পরিসংখ্যানে দেখলাম প্রায় 4 মিলিয়ন লোক অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে। এখন এই লোকদের জন্য অতি দ্রুততার সাথে, হ্যাঁ, যদি তাদের সে পরিমাণ ক্ষতি হয়ে থাকে, তাদেরকে আবার একটু সাপোর্ট করে তারা যেন আবার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে কুইকলি, তাদেরকে প্রথম মোরাল সাপোর্ট দেওয়া দরকার, তাদেরকে টেকনোলজি সাপোর্ট দেওয়া দরকার, নট অলওয়েজ মানি। তাদের পাশে থাকাটাও বড়, কাউন্সিলিং করা, হ্যাঁ, যে এই ব্যাপারগুলোর জন্য আমার মনে হয় এলাকার ভলান্টিয়ার এবং সরকার এগুলাতে নেতৃত্ব দিয়ে বিভিন্ন লোককে এইখানে ব্যবহার করতে পারে। যেহেতু শেষের দিকে একেবারে স্যার, আপনি যেহেতু বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, স্থানীয় পর্যায়ে যারা আছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্থানীয় সরকারেরও তো একটা কোঅর্ডিনেশন রোল এখানে আছে। স্থানীয় সরকার কাজ করে, সাইক্লোনের সময় স্থানীয় সরকার কাজ করে, তবে কোঅর্ডিনেশন কতটুকু করে ডিসি সাহেবরা, ইউনো সাহেব বলতে পারবেন, আমি তো ওই লেভেলেই করি না। কিন্তু স্থানীয় সরকার জড়িত, কারণ তাদের এই ভলান্টিয়ারগুলি তাদের নিয়ন্ত্রণই থাকে, তাদের লোকজনই ভলান্টিয়ার হয়। তো এখানে আমাদেরই হচ্ছে যে আমরা যেটা বলি সেটা হইলো যে উপকূলের লোকরা সবসময় ভার্নাবল, তাদেরকে এই ভার্নাবিলিটি থেকে রক্ষা করাতে হইলে আমাদের অনেক কিছু কাজ করে দিতে হবে। আমরা যা করব তার চেয়েও তাদের বেশি করতে হবে, তাদের আমাদের কথা শুনতে হবে, আমরা সিগন্যাল দিলে তাদের সিগন্যাল মেনে নিতে হবে, তাদের সাইক্লোন সেক্টরে যেতে বললে যেতে হবে। হয়তো কোনো একটা সাইক্লোন ভুল হতে পারে, সেজন্য এর অর্থ এই নয় যে সব সাইক্লোনগুলো ভুল হবে, আমি যাব না। এগুলোই তাদের অসংখ্য ধন্যবাদ মাইকিভির দর্শকদেরকে। আমরা এই কথাগুলি বললাম, সাইক্লোন শেল্টারে যাবেন এবং সিগন্যাল মেনে চলবেন। দুজনকে ধন্যবাদ আজকে আলোচনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা চাই ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের যাতে দুর্ভোগ কমে যায় এবং তারা ভালো একটা অবস্থানে ফিরে আসে। আজকে এখানেই শেষ করছি।